এবারে জানাবো বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। শুরুতেই অগ্নিঝরা মার্চের খবর। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখনো সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে। এই ভাষণেই ছিল গেরিলা যুদ্ধের নির্দেশনা। ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখনো সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে। ৭ই মার্চের এই ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবেই যা জাতির পিতার মহান অবদান, এটা শুধু বাংলাদেশের মুক্তিগামী জনগণ না, সারা বিশ্বের মুক্তিগামী জনগণের প্রেরণা হিসেবে যুগ যুগ ধরে এটা টিকে যাবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া রাজনীতি, যুদ্ধ ও আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতার দিক নির্দেশনাই দিয়েছিলেন। এটা যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষের জন্য যেমন আছে, আবার আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পরেও এর প্রেরণাটা আমাদেরকে রাজনীতিতে আদর্শবান হবার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করার এক মহান প্রেরণা এই ভাষণের মধ্য দিয়ে আমরা পেতে পারি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান পছন্দ করত না বলেই পরে জিয়াউর রহমানও এই ভাষণ নিষিদ্ধ করেছিল। যারা এক সময় এটাকে নিষিদ্ধ করেছিল, তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুড়ের দিকে যাচ্ছে, তারা আস্তাকুড়েই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসবে, তারাই। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। পাকিস্তানিদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭১-এর ৭ই মার্চের ভাষণ ক্যামেরায় ধারণ করেছিলেন তখন চলচ্চিত্র বিভাগে কর্মরত কজন মুক্তিকামী বাঙালি। তাঁদেরই একজন আমজাদ আলী খন্দকার। ডিবিসি নিউজকে তিনি জানান, মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানিদের হাত থেকে বাঁচাতে ট্রাঙ্কে ভরে ধানের গোলায় লুকিয়ে রাখা হয় ভাষণের ফিল্ম। ৭১-এর ৭ই মার্চ লাখো মানুষে ভরে ওঠে রেসকোর্স ময়দান। প্রায় ১৯ মিনিটের ভাষণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ডাক দেন বঙ্গবন্ধু। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার। এই ভাষণ ধারণ ও সংরক্ষণ করেন তখনকার পূর্ব পাকিস্তান চলচ্চিত্র বিভাগে কর্মরত ৭ বাঙালি কর্মী। তাদেরই একজন আমজাদ আলী খন্দকার। প্রায় ১ দশক ধরে পক্ষাঘাতগ্রস্ত তিনি। আর আমাদের ডাইরেক্টর ছিল আবুল খায়ের মহিউদ্দিন সাহেব। ওনারই নেতৃত্বে আমরা সব কিছু করছি। উনি বললেন যে অমুকদিন ভাষণ হবে, তোমরা সব সেট করো। আমি আর মবিন সাহেব মঞ্চে ক্যামেরা নিয়ে ব্যস্ত আছি, আর রব সাহেব আর এসম তহিদ ওরা গেল সেই কালী মন্দির, ওই উপর থেকে শট নেবে, ওইখান থেকে শট নিল, আর ঘুরে ঘুরে সব অডিয়েন্স নিয়েছে। আমাদের ভাষণের মধ্যে, আমার ক্যামেরা ভাষণের মধ্যে ফিক্সড। তখন বঙ্গবন্ধুর কোনো ফিল্ম ডেভেলপ করা ছিল ভীষণ ঝুঁকির। তবু বুদ্ধি খাটিয়ে এফডিসি থেকে কাজটি করেন চলচ্চিত্র বিভাগের বাঙালি কর্মীরা। শেখ মুজিবের নাম দিয়ে তো প্রসেস করা যাবে না, তখন আমরা কী করতাম, সাইক্লোন হয়েছিল, কিন্তু ওই আমরা লিখলাম সাইক্লোন ১, সাইক্লোন ২ দিয়ে এখানে লিখে দিলাম আর কি, ওইভাবে আমি প্রিন্ট করে নিয়েছি। ৭ই মার্চের ভাষণের ১৭ দিন পর শুরু হয় মুক্তিযুদ্ধ। তখন পাকিস্তানিদের হাত থেকে ভাষণের ফুটেজ রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চলচ্চিত্র বিভাগের পরিচালক। আমাদের খবর ছিল, আমার আমজাদ আর্মি তখন ঢুকে গেছে, তখন কী করা যায়, তো তোমার দায়িত্ব নিতে হবে এই মুহূর্তে। আমি কী করতে হবে, টাকা বের করতে হবে, এই টাকা নাও, একটা ট্রাঙ্ক কিনে নিয়ে আসো। আমি ৪২ ট্রাঙ্ক নিয়ে আসো, কালো ট্রাঙ্ক নিয়ে আসলাম। আনার পর উনি এসে বললো বঙ্গবন্ধুর ভাষণ, আরও কিছু গুরুত্বপূর্ণ ছবি টবি দিয়া
আমার তোমার এই মুহূর্তে ঢাকা চলে যেতে হবে। পাক সেনাদের কড়া নিরাপত্তার মধ্যে ৭১-এর ৯ এপ্রিল ফিল্মটি ট্রাঙ্কে ভরে সচিবালয় থেকে বেরিয়ে পড়েন আমজাদ। সেই সচিবালয় তো বাইরে গেট পাস করতে পাবো, গেট পাস দিলে তো কিয়া হাই খুলো, সব গেটে তো পাঞ্জাবিরা। একমাত্র সেকেন্ড গেটে ছিল সার্জেন্ট ফরিদ, বাঙালি ফরিদ বাইরে খবর দেওয়া হলো, ফরিদ ভাই তার আগে আমাদের লিঙ্ক ছিল, আমি বাইরে এই জিনিস নিয়ে, তো তুমি আমার পার করে দাও। এদিকে রাস্তা দিয়ে খোলা ব্যানেট নিয়ে আর্মি টহল দিতেছে, তখন জানলে সব পলাইতেছে, আর আমি ওই ডলে পলাইতেছে, বুঝলেন। জয়পরা মসজিদ দ্বারকার বাড়িতে, ওই বাড়িতে নিয়ে আমি রাখলাম। আর তখন আর্মি যখন থানায় চলে আসলো, থানার কাছে বাড়ি, তখন ওরা ওই ধানের গোলায় জয়পুর চরকোষাই বলে গ্রাম আছে, সেই গ্রামে ওমেদ খা ওই রাখলো। আমরা যখন মরতে শিখেছি, ধানের গোলায় মাসখানেক রাখার পর মুক্তিযোদ্ধাদের সহায়তায় তা ভারতে নিয়ে যান আবুল খায়ের। বিজয়ের পর দেশে ফেরে ৭ই মার্চের ভাষণ। মুক্তি না হবে খাজনা। এই ভাষণ ক্যামেরায় ধারণ এবং সংরক্ষণের রাষ্ট্রীয় স্বীকৃতির আশায় আছেন ৭০-ঊর্ধ্ব আমজাদ আলী খন্দকার। এদের একটা কিছু মূল্যায়ন করা হওয়া উচিত, সবাই দেখে মরে গেল। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গুদাম থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা উত্তর সিটির মেয়র এবং ২ সিটির কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। চকবাজারের আগুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাধা আসলেও রাসায়নিকের গুদাম পুরান ঢাকা থেকে সরানো হবেই। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকার উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। সংরক্ষিত সহ ঢাকা উত্তর সিটির ২৬ জন এবং দক্ষিণ সিটির ২৪ জন কাউন্সিলর এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের কাছে শপথ নেন। শপথের পর মেয়র ও কাউন্সিলরদের জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ৭ই মার্চ শপথ নেওয়ার অভিজ্ঞতা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা। ৭ই মার্চের ভাষণ, যা প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পথ এবং মূল চাবিকাঠি, যার মাধ্যমেই আমরা বিজয় অর্জন করেছি। কাজে আজকে সেই ঐতিহাসিক দিনে আপনারা শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জনসেবা যেন জনগণের কাছে দ্রুত পৌঁছায় সে লক্ষ্যেই ঢাকা সিটিকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়েছে। যে 18টা ওয়ার্ড এবং ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নগুলিকেও আমরা কিন্তু সিটি কর্পোরেশন আওতায় নিয়ে এসেছি, যাতে ওই এলাকার মানুষগুলি যেন ভালোভাবে তারা সেবাটা পায়। আমাদের উদ্দেশ্য হলো যে জনসেবাটা যেন জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছায়, মানুষ যেন একটা জায়গায় যে তার সমস্যার কথা বলতে পারে, সমাধানের পথ পায়। চকবাজারের আগুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, রাসায়নিকের গুদাম পুরান ঢাকা থেকে সরিয়ে ফেলতেই হবে। এই যে কিছুদিন আগে যে দক্ষিণে আগুনটা লাগলো, হ্যাঁ, তো এটা অত্যন্ত দুঃখজনক। কাজে ইতিমধ্যে এখানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না, তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। এ সময় ট্রাফিক আইন মেনে চলা সহ নিজ নিজ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর বিশেষ করে আওয়ামী লীগের রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার বংশালে বেশ কয়েকটি দোকান ও আবাসিক ভবনে অভিযান চালিয়েছে কেমিক্যাল ও দাহ্য পদার্থ সরানোর জন্য গঠিত টাস্ক ফোর্স। বৃহস্পতিবার ৭ম দিনের মতো এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকানে অতি দাহ্য রাসায়নিক থাকায় তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া রাজধানীর হাজারীবাগ ও এর আশেপাশের এলাকায়ও অভিযান চালিয়েছে গঠিত টাস্ক ফোর্সের বিভিন্ন টিম। অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসন, তিতাস গ্যাস ও ডিপিডিসি সহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বিকেলেই দল থেকে বহিষ্কার হলেন সুলতান মোহাম্মদ মনসুর। তাকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট ২ জায়গা থেকেই বহিষ্কার করা হয়েছে। তবে এ নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি হননি ডাকসুর সাবেক ভিপি, সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর।
জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার ২ আসন থেকে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট ২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানের শপথ গ্রহণ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বেলা ১১টায় একাই শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর। নির্বাচনী এলাকার জনগণের কথা বিবেচনা করে দলের শীর্ষ নেতা ড কামাল হোসেনের অনুমতি নিয়েই এই শপথ গ্রহণ বলে জানান সুলতান মোহাম্মদ মনসুর। সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয়ে, জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। এদিকে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই সংবাদ সম্মেলন করে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। জয়েন করার সাথে সাথে আমাদের নির্দেশ অমান্য করার কারণে গণফোরামের নীতি আদর্শ পরিপন্থী কাজ করার জন্য তাকে আমরা বহিষ্কার করতে বাধ্য হয়েছি। ফোনে যোগাযোগ করলে বহিষ্কার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের সাবেক এই নেতা। কিছুক্ষণ আগে মন্টু ভাই প্রেস কনফারেন্স করলেন, ওখানে আপনার প্রাথমিক সদস্য পদ ঘোষণা দিলেন, আপনাকে বহিষ্কার করা হলো আর কি দল থেকে। মন্তব্য নিষ্প্রয়োজন। আপনি যখন জিজ্ঞেস করলেন প্রশ্নের উত্তরে বলছি মন্তব্য নিষ্প্রয়োজন। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শপথ গ্রহণ নিয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তো এটা তো বলা হয়েছে যে তার যে দল সেই দল তার ব্যবস্থা নেবে। আর আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলতে চাই যে রাজনীতিতে মানে ছলনা অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। সর্বসম্মতিক্রমে পাস হয়। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অন্য জোট থেকে নির্বাচিত হলেও জয় বাংলা জয় বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষ নেই। শপথ নিয়ে প্রথম দিনে সংসদ অধিবেশনে যোগ দিয়ে এমন বক্তব্য সুলতান মোহাম্মদ মনসুরের। ৭ই মার্চ শপথ নিয়ে সংসদের আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ দেখেই তাঁর রাজনীতি শুরু। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও করেন তিনি। আজ থেকে 52 বছর আগে যে বিশ্বাসের রাজনীতি শুরু করেছিলাম, সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থানে মাধ্যমে নির্বাচন করে আপনাদের সকলের দোয়াতে আমি এই জাতীয় সংসদে এসেছি। এখানে সবাই 99% হচ্ছেন একজোটের, আর আমি হচ্ছি অন্য জোট থেকে এসে রাজনীতি করছি। কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই প্রশ্নে কোনো আপোষ নাই। গণফোরাম বহিষ্কার করলেও সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্য পদ বহাল থাকবে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সংসদে সদস্যপদ সংক্রান্ত সংবিধানের 4টি ধারা বিশ্লেষণ করে এই মত দেন তিনি। যদি কেউ স্বইচ্ছায় তার দল থেকে পদত্যাগ করে তাহলে তার সদস্যপদ বাতিল হবে। এখানে তো দেখা যাচ্ছে সে তো স্বইচ্ছায় পদত্যাগ করেনি, তাকে বলছে যে আমরা বহিষ্কার করলাম। তো কাজেই সংবিধানের সেই বিধানটি প্রযোজ্য হবে না, এবং অন্যান্য যে সমস্ত বিধানাবলী আছে সেটা আমি দেখেছি, কোনোটাই মনসুর সাহেবের প্রতি প্রযোজ্য না। ডাকসু নির্বাচনে প্রচারণায় বাধা সহ কর্মীদের মারধর করার অভিযোগ করেছে ছাত্রদল। ছাত্রলীগ বলছে নির্বাচন বানচাল করতে গুজব ছড়াচ্ছে ছাত্রদল। অন্যদিকে ভোট গ্রহণের সময় বাড়ানোর দাবি বাম ছাত্র সংগঠনগুলোর। পুরো ক্যাম্পাস ছেয়ে গেছে সাদা কালো ব্যানারে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ৫ম দিনে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের তৎপরতায় ক্যাম্পাস ছিল মুখর। ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল, পাশাপাশি নির্বাচনের পরিবেশকে ভীতিকর বলছেন সংগঠনটির নেতারা। হলের ছেলেদেরকে আপনার বের করে নিচে নামিয়ে নিয়ে আসা হয়, এটা একটা বিষয়। আমাদের বিপি প্রার্থী মহসিন হল শাখার কাউসারকে আপনার বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, অস্ত্রের হুমকি দেওয়া হয়। সব শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিত করতে ভোট গ্রহণের সময় বাড়ানোর দাবি প্রগতিশীল ছাত্র জোটের। আমরা ভোট পাই আর না পাই সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা চাই ছাত্ররা তাদের ভোটাধিকার ফিরে পাক, এবং আমরা যদি এমনও হয় যে আমরা হেরেও যদি ছাত্ররা ভোটাধিকার ফিরে পাই সেটাই আমাদের সফলতা বলে আমরা মনে করি। আমরা নিজেরা জেতার জন্য শুধুমাত্র নামিনি, আমরা চাই ক্যাম্পাসটা জিতুক। ছাত্রলীগ বলছে ভোটে হেরে যাওয়ার ভয়ে গুজব ছড়াচ্ছে ছাত্রদল। এটা তাদের মন গড়া এবং তাদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য তারা এই সকল অজুহাত দিচ্ছে এবং আমাদেরকে দোষারোপ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কিন্তু সকলে একটা
ভোটের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। 28 দফা প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। জাসদ ছাত্রলীগ, ছাত্র ফেডারেশনও তাদের ইস্তেহার ঘোষণা করেছে। বহিরাগত অছাত্রদের বিতাড়িত করে প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট প্রাপ্তিতে উদ্যোগ নেওয়া। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃত্রিম হৃদযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক আবু নাসার রিজভী। ওবায়দুল কাদেরের জন্য গঠিত 5 সদস্যের চিকিৎসক দলের প্রধান ডক্টর ফিলিপ কোহর বরাত দিয়ে দুপুরে এসব তথ্য দেন ডক্টর রিজভী। তিনি বলেন, কৃত্রিম সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করছে ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র। কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। গত রবিবার অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরের দিন এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মেডিকেল বোর্ডের একজন সদস্য বললেন উনি কাদের ভাইয়ের সাথে কথা বলেছেন এবং এই রেসপন্ডে তার ওনার কথা রেসপন্ড করেছে। হার্টের যে সাপোর্টিং আইওবিপি মেশিন ছিল ওইটাও আজকে খুলে ফেলা হয়েছে এবং ওনার প্রেশার খুব স্টেবল আছে এবং দিস ইজ সেকেন্ড পজিটিভ সাইড এবং আলহামদুলিল্লাহ বাকি সব প্যারামিটার্সগুলো ব্লাড প্যারামিটার্সগুলো দিন দিন ভালো হচ্ছে। ওনার ইনফেকশনও অনেক কন্ট্রোল হয়ে গেছে। দুটি বিনিয়োগ চুক্তি এবং 4টি সমঝোতা সই করেছে সৌদি আরব এবং বাংলাদেশ। এসব চুক্তির ফলে দেশে 1.5 থেকে 2.5 কোটি ডলার সৌদি বিনিয়োগ আশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। তবে দীর্ঘমেয়াদে কূটনৈতিক সম্পর্কের মতো বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে দুই দেশে বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকা সফররত সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী। 48 বছরে এই প্রথম বাংলাদেশ সফরে এসেছে সৌদি প্রতিনিধি দল। এতে আছেন সৌদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার 17 জন মন্ত্রী এবং কর্মকর্তা আর 17 জন ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে দুদেশের মধ্যে মোট 6টি চুক্তি সই হয়, যার মধ্যে 2টি বিনিয়োগ আর 4টি সমঝোতা চুক্তি। এর মাধ্যমে জ্বালানি, প্রকৌশল এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সৌদি বিনিয়োগ আশা করছে সরকার। তাদের যেই আপনার ইন্টারেস্ট, সেটার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করা তাদের ইন্টারেস্টের সঙ্গে যায়। এবার যে সমস্ত প্রকল্প আলোচনা এসছে তাতে 15 থেকে 25 বিলিয়ন ডলারের প্রকল্প প্রস্তাবনা যাচ্ছে। সকালে রাজধানী একটি হোটেলে দুদেশের মধ্যে বিনিয়োগ সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী জানান, প্রত্যাশিত বিনিয়োগের আকার আরও বাড়াতে আগ্রহী তারা। আমাদের কূটনৈতিক সম্পর্ক যে মাত্রায় রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক তার কাছাকাছিও নেই। ব্যবসা বাণিজ্য বাড়াতে একটি রোডম্যাপ দরকার আমাদের। আমি চিন্তা করেছি রিয়াদে একটি ব্যবসায়িক সম্মেলন আয়োজনের। তাছাড়া আমরা সৌদি বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল তৈরি করে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাব্য জায়গাগুলো চিহ্নিত করতে পারি। সংলাপে বাংলাদেশকে বিনিয়োগের জন্য এ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলে দাবি করেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। ক্রয় সক্ষমতা অনুযায়ী চীন বিশ্বের প্রথম অর্থনীতি, ভারত দ্বিতীয়, আর শীর্ষ 2 দেশের মাঝখানেই বাংলাদেশের অবস্থান। তাই ভৌগোলিক দিক থেকে বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বাংলাদেশে বিনিয়োগের জন্য অন্তত 10টি কারণ রয়েছে আমার কাছে। আপনারা এখানে সস্তা শ্রম পাবেন বিনিয়োগ বান্ধব পরিবেশ। বাংলাদেশে কারখানা স্থাপন করে পণ্য তৈরি করলে বিশ্বের অনেক দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়া যাবে। দুদেশের মধ্যে এখন বার্ষিক বাণিজ্যের পরিমাণ 1400 কোটি ডলার। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রিমিয়ার ব্যাংকের 59 কোটি টাকা আত্মসাতের মামলায় বিসমিল্লাহ ট্রাভেলস গ্রুপের মালিক খাজা সোলাইমান সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুদক। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এই অভিযোগপত্র অনুমোদন হয়। 2013 সালে ব্যাংকের পক্ষ থেকে মামলাটি দায়েরের পর তদন্তে নামে দুদক। অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান আলপা কম্পোজিট ট্রাভেলস এর নামে ভুয়া এলসি করে প্রিমিয়ার ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। খাজা সোলাইমান ছাড়াও অভিযোগপত্রে আসামিরা হলেন তার স্ত্রী এবং আলপা কম্পোজিট ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান নওরিন হাসি, পরিচালক শফিকুল আলম চৌধুরী, সারোয়ার জাহান, প্রিমিয়ার ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক শাহিনুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম রহিম ও তানজিবুল সহ মোট 14 জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে শিগগিরই আদালতে পেশ করবে দুদক।
চকবাজারে আগুনে নিহত ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া আরও দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বেলা 11টায় ঢাকা মেডিকেলের মর্গ থেকে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। তারা হলেন নুরুল হক ও ইব্রাহিম হোসেন। শনাক্ত আরেকজনের মরদেহ কাল হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে আগুনে বেশি পুড়ে যাওয়া 10 জনের মরদেহ হস্তান্তর করা হলো। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি 8 জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, বা এতদিন অনেক আশায় ছিল বাবা ফিরে আইব। টিভিতেও দেখতে পাচ্ছি এখানে আগুন জ্বলতেছে, ওইখানে নিচে উনি দোকান করতো। পরে যতবারে ফোন দিছি আর ফোনে সংযোগ দেয় নাই স্যার। আজকে 3 জনের মধ্যে 2 জনের স্বজন এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমরা 2 জনের মরদেহ হস্তান্তর করেছি। আরেকজন তিনি আসছেন, আমাদেরকে জানিয়েছেন তিনি আসা মাত্রই আমরা মরদেহ হস্তান্তর করব। শাহজালাল বিমানবন্দরে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন ও বিমান মন্ত্রণালয়। এর আগে দুপুরে স্ক্যানারে পিস্তল ও গুলি ধরা না পড়ার ঘটনায় ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে অসত্য তথ্য দিয়েছেন বলে দাবি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি অভ্যন্তরীণ টার্মিনালের অ্যান্টি হাইজ্যাকিং পয়েন্টের স্ক্যানিংয়ে শনাক্ত হয়। কর্মকর্তারা জানতে চাইলে তিনি ভুল স্বীকার করেন। সিসি ক্যামেরাতেও মিথ্যা তথ্যের বিষয়টি ধরা পড়ে। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করলে তিনি ওই স্থান ত্যাগ করেন। গত মঙ্গলবার গণমাধ্যমে ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, স্ক্যান মেশিনে ধরা না পড়ায় ব্যাগে অস্ত্র থাকার বিষয়টি তিনিই দায়িত্বরতদের জানিয়েছিলেন। সে ঘটনায় অভ্যন্তরীণ টার্মিনালের এক আনসার সদস্যকে সাময়িক বহিষ্কারও করা হয়। যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে হিরো আলমকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানায় পুলিশ। এ সময় হিরো আলমের আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারধরের অভিযোগে বুধবার বগুড়া সদর থানায় মামলা করেন হিরো আলমের শ্বশুর। ওই দিন রাতেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরেছে এমন অভিযোগ আনেন হিরো আলম। পরে ওই অভিযোগের সত্যতা না পাওয়ায় তার শ্বশুরের করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। কৃষি ও প্রাণী সম্পদ খাতের উৎপাদকদের ভালোভাবে টিকিয়ে রাখতে ব্যাংক ঋণের সুদ হার কোনোভাবেই 8% বেশি হওয়া উচিত নয় বলে মনে করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে রাজধানীতে 11তম আন্তর্জাতিক পোল্ট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডেইরি, পোল্ট্রি ও কৃষি ফার্ম করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আবার এগুলোতে উৎপাদন বেশি হলে অনেক সময় লোকসানেও পড়তে হয় খামারিদের। একটা সময় ব্যাংকগুলো কম সুদে ঋণ দিলেও এর 2-3 মাস পর আবারও ব্যাংক ঋণের সুদ হার বেড়ে যায়। মন্তব্য করে মন্ত্রী বলেন, ব্যাংকারদের এ ধরনের চর্চা থেকে বের হয়ে আসতে হবে। রাজধানীর একটি হোটেলে হয়ে গেল ট্রান্সফাস্ট এর ব্যাংকিং ডিলার মিট অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত ছিলেন ট্রান্সফাস্ট এর এসভিপি এবং ব্যবস্থাপনা পরিচালক সমীর বিধাতে। উপস্থিত ছিলেন ট্রান্সফাস্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশন মোহাম্মদ খায়রুজ্জামান। এছাড়াও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন অনুষ্ঠানে। জানাবো সংস্কৃতির খবর। টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিশুতোষ আলোকচিত্র উৎসব। দুপুরে শহরের শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের জন্য ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম আহমেদ। উৎসবে শিশুদের তোলা 55টি, টাঙ্গাইলের আলোকচিত্রীদের 13টি এবং বঙ্গবন্ধুর সঙ্গে শিশুদের 7টি আলোকচিত্র স্থান পেয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে মেতে উঠেছিল তরুণরা। স্বাধীনতার মাসে সুরের তালে তালে গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখে বিভিন্ন ব্যান্ড দল। বে অফ বেঙ্গল ও শূন্যর মতো নতুন ব্যান্ডের গান দিয়ে শুরু হয় জয় বাংলা কনসার্ট। বাংলা রক গানের উদ্দামতায় তারা মাতিয়ে তোলেন মঞ্চ। ফোক রক ধারার গানে গানে শ্রোতাদের মধ্যে উন্মাদনা ছড়ায় ব্যান্ড লালন।
বসন্তের সন্ধ্যায় হেভি মেটাল ব্যান্ড আর্বোভাইরাসের আগুন ঝরানো সুরসঙ্গীতে উদ্দীপ্ত হয়ে ওঠে শ্রোতারা। গানে গানেই তারা ছড়িয়ে দেন দেশপ্রেমের চেতনা। ব্যান্ড ক্রিপ্টিক ফেটে হার্ড রক ধারার গানের তালে তালে তারুণ্যের উচ্ছলতায় ভরে ওঠে আর্মি স্টেডিয়াম। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে দেখার আমন্ত্রণ রইল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।